তো সিআরওতে আমরা যেটা বলি সেটা হচ্ছে কি দেখেন, সিআরওতে বেসিক্যালি আমরা ফ্রিকোয়েন্সি এবং টাইম পিরিয়ড এগুলো বের করার জন্যই আমরা ওয়েভের আমরা জেনারেলি ইউজ করে থাকি। আরও অনেকগুলো ইউজ আছে, তবে জেনারেলি কি ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ড বের করার জন্য আমরা ইউজ করে থাকি। তো একটা জিনিস মনে রাখতে হবে, সেটা কি এই সিআরওর যে স্ক্রিনটা, এটা সিম্পল গ্রাফের মতো। এটা গ্রাফের সাথেই কম্প্যারিজন করবেন। এখানে ধরেন দুইটা অ্যাক্সিস থাকে গ্রাফে, যেমন এখানেও আছে ওয়াই অ্যাক্সিস আর একটা হচ্ছে এক্স অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস রিপ্রেজেন্ট করে বেসিক্যালি টাইম আর ওয়াই অ্যাক্সিস রিপ্রেজেন্ট করে বেসিক্যালি ভোল্টেজ। তাহলে এখানে গ্রাফের সাথে যেহেতু কম্পেয়ার করতে বলতেছি, তাহলে এক্স অ্যাক্সিসে আপনার ধরেন গ্রাফে ক্যালিব্রেশন দরকার হয় না প্রত্যেক অ্যাক্সিসেই, মানে 1 ডিভিশন সমান কত ধরবেন, এগুলোকে আমরা ডিভিশন ধরতেছি। ধরেন এগুলোকে একটা করে ডিভিশন বা সেন্টিমিটারে বলা অনেক জায়গায়, নো প্রবলেম, একই কথা, ডিভিশন বলেন সেন্টিমিটার বলেন। তাহলে যখন আপনি গ্রাফ করতেছেন, তাহলে গ্রাফের একটা ক্যালিব্রেশন দরকার হয়। দ্যাট মিনস একটা বক্স সমান আপনি কত ধরে নিচ্ছেন। ধরেন এখানে এক্সাম্পল হিসেবে আমি বললাম টাইমে এক্স অ্যাক্সিস দিকে আমি 20 মিলি সেকেন্ড পার সেন্টিমিটার অথবা ডিভিশন বললাম। ধরেন আপনি এটাকে ডিভিশনও বলতে পারেন, আমি বললাম এগুলো অনেক জায়গায় আবার সেন্টিমিটারে বলে, সেম কথা। তাহলে একটা ডিভিশন সমান কত ধরে নিয়েছেন এক্স অ্যাক্সিসে 20 মিলি সেকেন্ড। এই যে আমরা ক্যালিব্রেশন যেটা এক্স অ্যাক্সিসে ক্যালিব্রেশন যেটা, সেটাকে আমরা বলি টাইম বেস সেটিং। টাইম বেস সেটিং, ঠিক আছে। ঠিক একইভাবে আপনি যেহেতু গ্রাফই বারবার বলতেছেন এই সিআরওর স্ক্রিনটাকে, তাহলে ওয়াই অ্যাক্সিসও আপনি কী করবেন, সেম ক্যালিব্রেশন থাকবে না, সেম মানে সেম টাইপ অফ ক্যালিব্রেশন থাকবে। ওখানেও আপনি এক ঘরকে বা 1 সেন্টিমিটারকে সামথিং কিছু কী করবেন, ভ্যালু চুজ করবেন। ফর এক্সাম্পল আপনি চুজ করলেন কত, 5 ভোল্ট, 5 ভোল্ট পার ডিভিশন। এই ক্যালিব্রেশনটাকে আমরা বলি ওয়াই গেইন। তাহলে এক্স অ্যাক্সিসের যে ক্যালিব্রেশন, টাইমের যে ক্যালিব্রেশন, ওটাকে আমরা বলি টাইম বেস সেটিং। তাহলে টাইম বেস সেটিং হচ্ছে কি, টাইম বেস সেটিং হচ্ছে পার সেন্টিমিটার অথবা পার ডিভিশন সমান আপনি কত বুঝেন, সেটা হচ্ছে টাইম বেস সেটিং। আর ওয়াই গেইন হচ্ছে, আর ওয়াই অ্যাক্সিসে আপনি এক ঘর সমান কত ভোল্টেজ ধরতেছেন, ওটাই হচ্ছে ওয়াই গেইন। তাহলে এখন আমাদেরকে বের করতে বললো কি, ফর এক্সাম্পল এই গ্রাফের কি, এই ওয়েভের যে ব্লু ওয়েভটা দিয়ে দিল, এটা কি বের করতে বললো, এটার বের করতে বললো ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সি বের করার জন্য আমি প্রথমে বের করবো কি, টাইম পিরিয়ড বের করবো। তাহলে টাইম পিরিয়ড হচ্ছে কি, দ্য টাইম রিকোয়ার্ড ফর 1 কমপ্লিট ওয়েভ। তাহলে এখানে দেখেন, এখানে আমি এই আমার যে টেমপ্লেটটা স্ক্রিনের, সেটা টেমপ্লেটটা গ্রাফের মতোই, এখানে একটা একটা বক্স করে এগুলো সবগুলো। তাহলে এখানে একটা কমপ্লিট ওয়েভ, এখান থেকে এতটুকু পর্যন্ত একটা কমপ্লিট ওয়েভ দেখা যাচ্ছে। এস্টিমেট করতে হচ্ছে ফুল একদম কি বক্স কি করে নেই, একদম পারফেক্টলি কভার করে নেই, এস্টিমেট করতে হবে। তাহলে আমরা এস্টিমেটে না যাওয়ার জন্য আমি দেখি কোনো জায়গায় কি সে ভালোভাবে ইন্টারসেক্ট করছে কিনা, এখান থেকে শুরু করে এখানে গিয়ে দিস ওয়ান, এটা কিন্তু খুব ভালোভাবে ইন্টারসেক্ট করছে না, একদম মিডলে বোঝা যাচ্ছে এটা। তাহলে কত ঘর পর্যন্ত এখান থেকে শুরু করে এই দুইটা একদম পারফেক্টলি ইন্টারসেক্ট করছে, এই দুটো পয়েন্ট গ্রাফের সাথে। তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 5 ডিভিশন। 5 ডিভিশন মানে কয়টা ওয়েভ এখানে আমরা জানি, এখান থেকে এখানে হচ্ছে একটা ওয়েভ। তাহলে এখান থেকে এখানে হচ্ছে কত, 2/3, ঠিক আছে নাকি। এখান থেকে এখান পর্যন্ত একটা ওয়েভ, এরপরে এটা কি 2/3। তাহলে বেসিক্যালি কয়টা ওয়েভ, তাহলে 2/3, তাহলে 1 + 2/3, তাহলে এটা হচ্ছে কত, 5/3। তাহলে 5/3 ওয়েভ মানে হচ্ছে কয়টা ডিভিশন, 1 2 3 4 5, 1 2 3 4 5, 5টা ডিভিশন। তাহলে 5/3 ওয়েভ মিলে পারফেক্টলি হচ্ছে কয়টা, একটা ওয়েভ না। 5/3 ডিভিশন মিলে একটা ওয়েভ। তাহলে 1 ওয়েভের জন্য আমি কী বলতেছি, 5/3 ওয়েভের জন্য আমরা ডিভিশন পাচ্ছি কয়টা, 5 ডিভিশন। তাহলে 1 ওয়েভের জন্য আমরা ডিভিশন পাবে কত, 5 ডিভাইডেড বাই 5/3। তাহলে এটা হবে বেসিক্যালি কত, 1/3 না 3 সরি 3। তাহলে 3 ডিভিশন। তাহলে একটা ওয়েভের জন্য, একটা কমপ্লিট ওয়েভের জন্য ডিভিশন পাচ্ছি আমরা কত, 3 ডিভিশন। তাহলে আমরা এখানে টাইম বেস সেটিং কী পাইছিলাম, টাইম বেস সেটিং হচ্ছিল কি, একটা ডিভিশনের জন্য কত। তাহলে একটা ডিভিশনের জন্য যদি 20 মিলি সেকেন্ড হয়, তাহলে 3টা ডিভিশনের জন্য, 3টা ডিভিশন হচ্ছে কি একটা কমপ্লিট ওয়েভ, 3টা ডিভিশনের জন্য হবে আপনার কত মিলি সেকেন্ড বের করি। তাহলে আমরা টাইম পিরিয়ডটা বের করতেছি। তাহলে টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু হচ্ছে তাহলে 20 মিলি সেকেন্ড ইন্টু 3, দ্যাট ইজ কত, 60 মিলি সেকেন্ড। তাহলে টাইম পিরিয়ডটাকে আমরা বেসিক্যালি একটা ফর্মুলাতে নিয়ে আসতে পারি, এই ইউনিটারি মেথড যেটা করছিলাম এটাকে ফর্মুলাতে, সেটা হচ্ছে কি টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু হচ্ছে টাইম বেস সেটিং ইন্টু নাম্বার অফ ডিভিশন অথবা সেন্টিমিটার যেটাই বলেন না কেন, ফর ওয়ান কমপ্লিট ওয়েভ।
তাহলে আমরা টাইম পিরিয়ডটা বের করে ফেললাম। টি ইজুয়াল হচ্ছে কত 60 মিলি সেকেন্ড, তাহলে এফ ইজুয়ালটা হচ্ছে 1/60 মিলি মানে 10⁻⁻3। তাহলে এখান থেকে আপনি কী বের করে নিতে পারেন, ফ্রিকোয়েন্সি বের করে নিতে পারেন। এটা হচ্ছে সি অ্যারো। ডবলার ইফেক্টটা দেখেন, ডবলার ইফেক্ট তা আমরা বলি সোর্স আর অবজার্ভের মধ্যে যদি রিলেটিভ স্পিড থাকে তখন অবজার্ভ যে ফ্রিকোয়েন্সি বা অবজার্ভ যে ওয়েভলেন্থ তার একটা চেঞ্জ আসে। ওই অ্যাপারেন্ট চেঞ্জটাকে আমরা কি বলি, ডবলার ইফেক্ট বলি এই ঘটনাটাকেই, ফেনোমেননটাকেই। তাহলে আমরা বলি দেখেন আমাদের সিলেবাসে শুধু আছে এরকম যে সোর্স মুভিং আর অবজারভার স্টেশনারি। এটা হচ্ছে সোর্স, ধরেন সোর্স মুভিং, অবজারভার স্টেশনারি। তাহলে সোর্সে যদি স্টেশনারি থাকে, সোর্স যদি স্টেশনারি থাকে, অবজারভার যদি স্টেশনারি থাকে, দ্যাট মিনস তাদের মধ্যে রিলেটিভ স্পিড যদি না থাকে কোনো, তাহলে আমরা বলতেছি এই সোর্স থেকে যে ফ্রিকোয়েন্সির সাউন্ডটা প্রডিউস হচ্ছে, যে ফ্রিকোয়েন্সির সাউন্ডটা প্রডিউস হবে, অবজার্ভ ফ্রিকোয়েন্সিটা কী হবে, এক্স্যাক্টলি কি সেম, যদি দুজনই কী থাকে, স্টেশনারি থাকে। তাহলে চেঞ্জ হয় কোন সময় আসলে, আমরা মেইন কথা হচ্ছে যখন আমরা বলি যখন সোর্স মুভ করা শুরু করে, হ্যাঁ অবজারভারও মুভ করতে পারে, তবে আমাদের সিলেবাসে যেটা বললাম যেটা আছে সেটা হচ্ছে কি শুধু সোর্স মুভিং, তাহলে সেটা হচ্ছে ভালো। তাহলে সোর্স যখন মুভ করা শুরু করবে, ধরেন সোর্স যদি অবজারভারের দিকে মুভ করে, টুয়ার্ডস মুভ করে বা অ্যাপ্রোচ করে, তখন আমরা বলতেছি ওর যে ফ্রিকোয়েন্সিটা, যে সাউন্ডের ফ্রিকোয়েন্সিটা সে প্রডিউস করতেছে সোর্সটা, সেটা কিন্তু স্টিল একই রকমই আছে, তবে তার অবজার্ভ ফ্রিকোয়েন্সি যেটা সেটা এখন আর তার অ্যাকচুয়াল সাউন্ডের যে ফ্রিকোয়েন্সি তার চেয়ে কী হবে, বেশি হবে যদি টুয়ার্ডস মুভ করে। আগে ঘটনাগুলো বলে দিই, পরে এক্সপ্লেন করব। আর যদি উল্টা হয় কীরকম, সোর্স যদি এখন অ্যাওয়ে মুভ করে অবজারভার থেকে, তাহলে আমরা বলতেছি যে ফ্রিকোয়েন্সিটা অবজার্ভ করবে কে, অবজারভার, সেটা ডেফিনেটলি অ্যাকচুয়াল যে ফ্রিকোয়েন্সি তার চেয়ে কী হবে, লেস হবে। তো এটা হওয়ার ঘটনা কি আমি একটু বুঝাই বলি। ধরেন এটা বোঝানোর সুবিধার্থে আমি একটা সহজ এক্সাম্পল দিই, আশা করি সহজ হবে এটা। ধরেন আপনাকে কেউ বল থ্রো করতেছেন, মানে এটা ধরেন আপনি টেনিস বল আছে কতগুলো, টেনিস বলগুলো আপনাকে থ্রো করতেছে কেউ এখান থেকে, যেটাকে আমরা সোর্স কম্পেয়ার করতেছি, আর আপনি অবজারভার কী করতেছেন, ক্যাচ করতেছেন। দুজনে যদি স্টেশনারি থাকেন, তাহলে সে যে ফ্রিকোয়েন্সিতে আপনাকে বলগুলো থ্রো করতেছে, আপনি সেম ফ্রিকোয়েন্সিতে বলগুলো কী করবেন, রিসিভ করবেন। এখন ইমাজিন করেন সে যদি দৌড়ানো শুরু করে, দৌড়াইতে আপনাকে কী করতেছে, মানে সেম ফ্রিকোয়েন্সিতে বল থ্রো করতেছে, সে সেম ফ্রিকোয়েন্সিতেই বল থ্রো করতেছে, জাস্ট পার্থক্য হচ্ছে কি এখন সে আপনার দিকে অ্যাপ্রোচ একটা স্পিডে কী করা শুরু করছে, মুভ করা শুরু করছে, অ্যাপ্রোচ করা শুরু করছে একটা স্পিডে, সার্টেন স্পিডে। তখন আপনার কী হবে, তখন সে সেম ফ্রিকোয়েন্সিতেই বলগুলো থ্রো করতেছে, কিন্তু আমার দিকে একটু স্পিডে মুভ করতেছে বলে আমার বলগুলো এখন কি খুব দ্রুত কী করতে হবে, ক্যাচ করতে হবে। তাহলে দেখেন তার মনে হচ্ছে না, ধরেন আমার ফ্রিকোয়েন্সিটা মনে হয় সে থ্রোয়িং যে ফ্রিকোয়েন্সি তার চেয়ে কি মনে হয় না বেড়ে গেল, মানে অ্যাকচুয়ালি বেড়ে যাবে না, বেড়ে যাবে। ঠিক উল্টা ঘটনা ঘটবে কোন সময়, যদি এরকম হয় সে পিছন দিকে যদি মানে বল থ্রো করতে করতে যদি উল্টা দিকে চলে যায় একটু স্পিডে, তারপরেও থ্রো করতেছে আমার দিকে কিন্তু উল্টা দিকে যাচ্ছে, তাহলে বলটা এখন মানে বেশি ডিস্টেন্স কভার করতে হবে পার ইউনিট টাইমে। তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে ধরেন আমার ফ্রিকোয়েন্সিটা কী হবে, বল ক্যাচিংয়ের যে ফ্রিকোয়েন্সি টেনিস বলগুলো ক্যাচ করে ওই ফ্রিকোয়েন্সিটা কমে যাবে না। তাহলে ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে কোন সময়, যখন আমার দিকে অ্যাপ্রোচ করতেছে তখন, ঠিক আছে। এই যে আমি এক্সাম্পল যেটা দিয়ে বললাম সেটা, আবার ফ্রিকোয়েন্সি কমে যাচ্ছে কোন সময়, যখন আমার থেকে দূরে চলে যাচ্ছে যখন, ঠিক আছে। তাহলে ফ্রিকোয়েন্সির সাথে আমার ওয়েভলেন্থের রিলেশনটা হচ্ছে এক্স্যাক্টলি কি অপোজিট। কেন, আমরা জানি ভি ইকুয়াল টু এফ ল্যাম্বডা, এখানে স্পিড কী হবে না, ওয়েভের চেঞ্জ হবে না, ওয়েভের স্পিড যে সাউন্ডটা প্রডিউস করতেছে ওটার স্পিড কী হবে না, চেঞ্জ হবে না। তাহলে সাউন্ডের স্পিড যদি চেঞ্জ না হয়, এটা ডিপেন্ড করে মিডিয়ামের উপর, তাহলে মিডিয়াম যদি চেঞ্জ করার নেই, সাউন্ডের স্পিডও সেম থাকবে, তাহলে ফ্রিকোয়েন্সি যেহেতু বেড়ে যাবে, যখন অ্যাপ্রোচ করবে তখন ওয়েভলেন্থ কি কমে যাবে। তাহলে আর যখন অ্যাপ্রোচ করবে, সোর্স যদি অ্যাপ্রোচ করে, তাহলে অবজার্ভ ওয়েভলেন্থটা আমার কি কম হবে, দ্যাট মিনস উল্টা বললে অবজার্ভ ফ্রিকোয়েন্সিটা আমার বেশি হবে, কার চেয়ে, অ্যাকচুয়াল যে সাউন্ড যেটা সে সোর্স কী করতেছে, রেডিয়েট করতেছে, ওটার চেয়ে কী হবে, বেশি হবে ফ্রিকোয়েন্সিটা, আর ওয়েভলেন্থটা কী হবে, কম হবে। ঠিক উল্টা ঘটনা হবে কোন সময়, যখন অ্যাওয়ে হবে, তখন অ্যাওয়ে হলে তখন ফ্রিকোয়েন্সি কী করবে, অবজার্ভ ফ্রিকোয়েন্সিটা অ্যাকচুয়াল যে সাউন্ডের ফ্রিকোয়েন্সি তার চেয়ে কম হবে এবং ওয়েভলেন্থটা কী হবে, বেশি হবে। ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থ হচ্ছে এক্স্যাক্টলি ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এখন এই অবজার্ভ ফ্রিকোয়েন্সি যেটা, সেটা বের করার জন্য একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটা আমাদের ডেটাগুলোটা দেওয়া থাকে, সেজন্য এটা ডিরাইভ করার দরকার নেই। তা আমি তারপরে একটু ইকুয়েশনে লিখে দিচ্ছি। অবজার্ভ ফ্রিকোয়েন্সি এফ ও ইজ ইকুয়াল টু আমরা বলি ভিএস
সরি VFS বলতেছে এটা ডিভাইডেড বাই V প্লাস মাইনাস VS। তো এখানে একটা কনফিউজিং কিছু জিনিস আছে, যেমন আমি বলি এখানে আপনার এই FS যেটা সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য সাউন্ড, ফ্রিকোয়েন্সি অফ দ্য সাউন্ড, যে সাউন্ডটা ইমিডিয়েট করতেছে রেডিয়েট করতেছে ওটাই। VS কি তাহলে? VS কিন্তু হচ্ছে এবার স্পিড অফ দ্য সোর্স, স্পিড অফ দ্য সোর্স VSটা, V হচ্ছে এখানে স্পিড অফ সাউন্ড, তাহলে FS হচ্ছে স্পিড ফ্রিকোয়েন্সি অফ সাউন্ড, আর V হচ্ছে স্পিড অফ সাউন্ড, আর VS হচ্ছে স্পিড অফ সোর্স। আর FO তো আগের থেকেই বললাম, FO দিয়ে বুঝে আমরা অবজার্ভ ফ্রিকোয়েন্সিটা, অবজার্ভ ফ্রিকোয়েন্সিটা। আর এখানে প্লাস মাইনাস কেন লিখছি, কোন সময় প্লাস হবে কোন সময় মাইনাস হবে, যদি অ্যাপ্রোচ করে সোর্স যদি অবজারভারের দিকে অ্যাপ্রোচ করে তাহলে আমরা বলতেছি এখানে ইকুয়েশনে কী হবে, নেগেটিভ হবে, কারণ আগেই বলতেছি ওয়েভলেন্থ কমবে, ওয়েভলেন্থ কমবে, ওয়েভলেন্থ কমা মানে হচ্ছে আমরা কী বলতেছি, আমরা ইকুয়েশনে নেগেটিভ বসাবো, এখানে মাইনাস সাইনটা বসাবো যখন অ্যাপ্রোচ করবে তখন। আর যদি অ্যাওয়ে হয় তাহলে আমরা তখন কী বসাবো, প্লাস বসাবো ইকুয়েশনে প্লাস বসাই ইকুয়েশনটা ইউজ করব। আচ্ছা, তারপরে এখানে এই যে অবজার্ভ ফ্রিকোয়েন্সি এটা কিসের উপর ডিপেন্ড করে, সবার একটা কনফিউজিং মিসকনসেপশন আছে, আমি একটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে কি, অনেকে মনে করে সোর্স যত কাছে আসবে তত অবজার্ভ ফ্রিকোয়েন্সিটা কী করতে থাকবে, ইনক্রিজ করতে থাকবে। না, এটা ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে না। এখানে অবজার্ভ ফ্রিকোয়েন্সিটা যেটা ডিপেন্ড করবে সেটা তো দুই জিনিসের উপর, একটা হচ্ছে স্পিডের ম্যাগনিটিউড, স্পিডের ম্যাগনিটিউড, স্পিডের উপর ডিপেন্ড করবে, মানে ভ্যালোসিটির ম্যাগনিটিউড স্পিডের উপর ডিপেন্ড করবে, আর ডিপেন্ড করবে ডাইরেকশনের উপর। ধরুন আমরা যে ঘটনাগুলো বলছি এখন, এই ঘটনাগুলো আমরা ইকুয়েশনে যেটা দিচ্ছি সেটা হচ্ছে এক্স্যাক্টলি কোনটা ধরে, এক্স্যাক্টলি লিনিয়ার ধরে। অবজারভার আর সোর্স তারা সবাই কি একটা লিনিয়ার লাইনে কি এই চেঞ্জটা আমরা ওভাবে ধরে কি করতেছি, আমরা ইকুয়েশন ফর্মুলাগুলো দিছি, ঠিক আছে। তাহলে ডিরেকশন এবং স্পিডের উপর ডিপেন্ড করবে। তাহলে কোন সময় দেখেন ডিরেকশনটা আমি একটু বুঝাই বলি, ধরুন আপনার যদি এরকম হয়, এটা হচ্ছে অবজারভার, সোর্স যদি এখন এক্স্যাক্টলি ডাইরেক্টলি আপনার টুয়ার্ডস না এসে একটু সাইড দিয়ে যদি মুভ করে, আগে তো কোথায় বলছিলাম, ধরেন আগের পজিশন হচ্ছে, প্রিভিয়াস পজিশন হচ্ছে এটা, এখানে থাকতে যদি মুভ করে একদম টুয়ার্ডস দ্য অবজারভার, এখন যদি একটা অ্যাঙ্গেলে মুভ করে তখন এইখান থেকে মুভ করলে দো সেম স্পিডে, ধরেন এটাও 10 মিটার পার সেকেন্ডে মুভ করতেছিল, এটাও 10 মিটার পার সেকেন্ডে মুভ করতেছে, জাস্ট ডিরেকশনটা একটু ডিফারেন্ট। ডিরেকশন বলতে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে কি পজিশন, আর কি পজিশনটা একটু ডিফারেন্ট। তখন এইখানে যে স্পিডটা সে অবজার্ভ ফ্রিকোয়েন্সিটা যেটা হবে, এখানের অবজার্ভ ফ্রিকোয়েন্সিটা ডেফিনেটলি অ্যাকচুয়াল সাউন্ডের ফ্রিকোয়েন্সির চেয়ে কী হবে, বেশি হবে। এখান থেকে যেটা শুনবে, এই সোর্সের জন্য যেটা শুনবে, এই সোর্সের জন্য এই অবজারভারই যেটা শুনবে সেটা ডেফিনেটলি কী হবে, বেশি হবে, কিন্তু কার চেয়ে বেশি হবে, ওটার চেয়ে বেশি হবে আর কি, সাউন্ডের অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সির চেয়ে বেশি হবে, কিন্তু এটার চেয়ে আবার কী হবে, এটার চেয়ে কম হবে বাবা। এটা বুঝাতে পারছি? তার মানে আমরা বলতেছি পজিশনের উপর কী করতে ডিপেন্ড করে। তাহলে আবার বলতেছি স্পিড আর ডাইরেকশনের উপর ডিপেন্ড করে, এখানে এটা ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে না অবজার্ভ ফ্রিকোয়েন্সি। স্পিড যদি চেঞ্জ না হয় তাহলে অবজার্ভ ফ্রিকোয়েন্সির কোনো চেঞ্জ হবে না। তাহলে আমরা আবার বলতেছি, একটু সামারাইজ করে দিচ্ছি। ধরেন এটা হচ্ছে অবজারভার, ধরেন এটা হচ্ছে সোর্স যখন কি আসবে একদম ডিরেক্টলি আপনার এদিকে একদম সেম লাইনে বরাবর আপনার দিকে আসতেছে যখন, তখন আমরা বলতেছি অবজার্ভ ফ্রিকোয়েন্সিটা তার বাড়বে, বেশি হবে কাছে সাউন্ডের, মানে যে ফ্রিকোয়েন্সি অ্যাকচুয়াল যে ফ্রিকোয়েন্সি সাউন্ডের ওটার চেয়ে কী হবে, বেশি হবে অবজার্ভ ফ্রিকোয়েন্সিটা, সেটা যেটা শুনবে সেটা। সে যদি কনস্ট্যান্ট স্পিডে আসে তাহলে এটা কনস্ট্যান্টই থাকবে, এটার ম্যাগনিটিউডের কোনো চেঞ্জ হবে না, অবজার্ভ ফ্রিকোয়েন্সির ম্যাগনিটিউডের কোনো চেঞ্জ হবে না, হোয়াট এভার দ্য ডিস্টেন্স, সে যেখানেই থাকুক না কেন। স্পিড যদি কনস্ট্যান্ট থাকে তাহলে অবজার্ভ ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না। হ্যাঁ, এখন যদি হয় এরকম, যদি স্পিড যদি বেড়ে যায় তার, মানে অ্যাক্সিলারেট করে, সে সামনের দিকে আসার সময় অ্যাপ্রোচ করার সময় যদি অ্যাক্সিলারেট করে তাহলে ডেফিনেটলি কী করবে, এটা ইনক্রিজ করবে, আরও বেশি বেড়ে যাবে। হ্যাঁ, এখন যদি ডিসেলারেট করে সামনের দিকে অ্যাপ্রোচ করতেছে কিন্তু ডিসেলারেট করতেছে, মনে রাখবে ডিসেলারেট করতেছে কিন্তু স্টিল মুভিং, আমার দিকে আসলেই ডিসেলারেট করা মানে হচ্ছে আমার দিকে স্টিল আসতেছে বাট ভেলোসিটিটা কি ডিক্রিজ করতেছে, তাহলে আমার দিকে আসলেই অবজার্ভ ফ্রিকোয়েন্সিটা এটার চেয়ে বেশি হবেই। হ্যাঁ, ডিসেলারেট করলে আগে কনস্ট্যান্ট ভেলোসিটি আসলে যেটা হইতো, ডিসেলারেট করলে ও অবজার্ভ ফ্রিকোয়েন্সিটা হয়তো কি কনস্ট্যান্ট ভেলোসিটিতে আসলে যেটা হইতো সেটার জন্য কি সেটার থেকে কম হবে। ডিসেলারেট করলে যে ফ্রিকোয়েন্সিটা অবজার্ভ ফ্রিকোয়েন্সিটা সেটা স্টিল কার চেয়ে বড় হবে,
অ্যাকচুয়াল সাউন্ডের ফ্রিকোয়েন্সির চেয়ে বড় হবে, যেহেতু আমার দিকে কি করতেছে, সে মুভ করে আসতেছে, অ্যাপ্রোচ করতেছে। তবে হ্যাঁ, কনস্ট্যান্ট ভ্যালোসিটিতে মুভ করলে যে অবজার্ভ ফ্রিকোয়েন্সিতে হইতো তার চেয়ে এটা কি হবে, কম হবে। ঠিক আছে, তাহলে আমরা আবার বলতেছি দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে স্পিডের ম্যাগনিটিউড, আর একটা হচ্ছে কিসের উপর, ডাইরেকশনের উপর। ঠিক আছে, ডাইরেকশনের উপর বলতে আমি একটু কি ক্লিয়ার করে বুঝাই দিই। ধরেন এটা হচ্ছে আপনার অবজারভার, ধরেন এটা পাসওয়ার্ড একটা কোয়েশ্চেন, একটা সেন্টার করে সার্কেলে একটা সোর্স কি করতেছে, এরকম অ্যাম্বুলেন্স ঘুরতেছে, ধরেন এই সার্কুলার ট্র্যাকে অ্যাম্বুলেন্স ঘুরতেছে। তাহলে অ্যাম্বুলেন্স ঘুরতে ঘুরতে যখন অ্যাম্বুলেন্সের পজিশনটা এইখানে হবে, আমরা জানি সার্কেলে যখন ঘুরে তখন ভ্যালোসিটি ডিরেকশন কোন দিকে হয়, ট্যানজেন্ট বরাবর। ভ্যালোসিটি ডিরেকশন কোন দিকে, ট্যানজেন্ট বরাবর, ট্যানজেনশিয়াল। ভ্যালোসিটি ডিরেকশন কোন দিকে, ট্যানজেন্ট বরাবর। তাহলে যখন সোর্সের ডিরেকশনটা এক্স্যাক্টলি ট্যানজেনশিয়াল হয়ে আমার দিকে হবে, এক্স্যাক্টলি আমার দিকে হবে, তখন আমি সবচেয়ে হায়েস্ট ফ্রিকোয়েন্সিটাই কি শুনবো, অবজার্ভ ফ্রিকোয়েন্সিটা আমার সবচেয়ে বেশি হবে, ম্যাক্সিমাম অবজার্ভ ফ্রিকোয়েন্সিটা হবে আমার কি, ম্যাক্সিমাম। আবার ঘুরতে ঘুরতে যখন এই জায়গায় যখন ট্যানজেনশিয়ালে মনে হচ্ছে আমার থেকে এক্স্যাক্টলি অ্যাওয়ে যাচ্ছে, তখন অবজার্ভ ফ্রিকোয়েন্সিটা হবে কি, মিনিমাম। অবজার্ভ ফ্রিকোয়েন্সিটা হবে তখন মিনিমাম, এই পজিশনের জন্য মিনিমাম। আর মনে রাখবেন, ঘুরতে ঘুরতে যখন একদম পারপেন্ডিকুলারলি এই পয়েন্টটাতে পারপেন্ডিকুলারলি মুভ করবে, কারণ আবার বলতেছি ট্যানজেনশিয়াল না, মিনিমাম না, ট্যানজেনশিয়াল তখন অবজার্ভ ফ্রিকোয়েন্সিটা হবে সেম হবে। যখন পারপেন্ডিকুলার ডিরেকশনে মুভ করে তখন অবজার্ভ ফ্রিকোয়েন্সিটা অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সির জন্য সেম হয়। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এরপর আমরা যাচ্ছি কোথায়, পোলারাইজেশনে যাচ্ছি। পোলারাইজেশনে যেটা হয় সেটা আমরা বলি, দেখেন নর্মালি ধরুন আমরা একটা ওয়েভ দেখাই, ধরেন এরকম একটা ট্রান্সভার্স ওয়েভ দেখাচ্ছি। ট্রান্সভার্স ওয়েভের মধ্যে শুধু এরকম একটা প্লেনেই কি ওয়েভটা কী করতেছে, অসিলেট করতেছে, এরকম না, এখানে মাল্টিপল প্লিকি থাকতে পারে, এরকম প্লেনও থাকতে পারে, মাল্টিপল প্লেন, হরিজেন্টাল প্লেনও থাকতে পারে। আবার দ্যাট মিনস আমি যদি একটু সহজ করে দেখাই, এখন এটা যদি সোর্স হয় তাহলে এখান থেকে সব ডিরেকশনেই এই অ্যারোগুলো দিয়ে আমি তাদের ভাইব্রেশন প্লেনটা বোঝাচ্ছি। যেমন এখানে ভাইব্রেশন প্লেনটা দেখছেন, রেডের জন্য একটা দেখাইছিলাম এরকম, ধরেন এক্স্যাক্টলি এরকম ভার্টিক্যালি একটা প্লেনে দেখাচ্ছিলাম, আর ব্লুয়ের জন্য দেখেন হরিজেন্টাল প্লেনে দেখাইছিলাম। ঠিক আছে, আমরা বলতেছি একটা সোর্স থেকে একটা সোর্স থেকে ডিফারেন্ট প্লেনে কী হইতে পারে, অনেকগুলো ওয়েভ কী হইতে পারে, মানে অনেক প্লেনের মাল্টিপল প্লেনের ওয়েভ, ট্রান্সভার্স ওয়েভ থাকে একটা সোর্স থেকে, মাল্টিপল প্লেনের। আমার কথা বুঝছেন নাকি? তাহলে মাল্টিপল প্লেনের এরকম কী থাকে, আবার বলতেছে মাল্টিপল প্লেনের এরকম কী থাকে, মাল্টিপল প্লেনের আপনার ট্রান্সভার্স ওয়েভ কী হয়, একটা সোর্স থেকে প্রডিউস হয়, মাল্টিপল প্লেনের ট্রান্সভার্স ওয়েভ প্রডিউস হয়। তাহলে আমরা কী করলাম, এটা যখন এদিকে অ্যাপ্রোচ করতেছে, ওয়েভটা সামনের দিকে আসতেছে, মাল্টিপল প্লেনের এই ট্রান্সভার্স ওয়েভটা, তাহলে আমরা এখানে কী করলাম, একটা ফিল্টার রাখছি। ফিল্টারগুলো জেনারেলি কী হয়, ফিল্টারগুলো হচ্ছে এমন ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি যেগুলো ওয়েভকে, মানে ওয়েভের ইন্টেন্সিটি ডিক্রিজ করে, যেগুলো দিয়ে পাস করলে, এবং ওয়েভের ইন্টেন্সিটি ডিক্রিজ করে তো অবশ্যই। আবার একটা জিনিস সেটা হচ্ছে কি, মানে ট্রান্সপারেন্ট, ডেফিনেটলি ট্রান্সপারেন্ট। আবার এরকমও সেখানের আমি বলতেছি একটু ক্লিয়ার করি, ধরেন আমি এখানে একটা কী রাখছি, ফিল্টার রাখছি, যে ফিল্টারটা হচ্ছে ভার্টিক্যাল, তার মানে হচ্ছে শুধু ভার্টিক্যালি যাওয়ার কি আছে, ভার্টিক্যাল যাওয়ার একটা গ্যাপ আছে, ভার্টিক্যালি যাওয়ার। এখানে যদি এরকম হয়, আমরা যদি এরকম ভিউটা দেখাই, তাহলে ভার্টিক্যালি একটা মাঝখানে কী আছে, এরকম ভার্টিক্যাল লাইন আছে, শুধু ভার্টিক্যালগুলো পাস করে যেতে পারবে, মানে ভার্টিক্যালি যাওয়ার জন্য, স্কেপ করার জন্য জায়গা আছে, বাইকগুলোতে কী হয়ে যায়, আটকে যায়। তাহলে আপনি যখন এরকম ভার্টিক্যাল প্লেনের আপনি যখন একটা কি রাখলেন, ফিল্টার রাখলেন ভার্টিক্যাল প্লেনের, তখন এদিক দিয়ে যাওয়ার সময় আমরা বলতেছি শুধু ভার্টিক্যাল প্লেন যেটা, সেটা কি করতে পারবে, বেরিয়ে যেতে পারবে, বাকিগুলো কী হয়ে যাবে, অ্যাবজর্ব হয়ে যাবে। তাহলে মাল্টিপল প্লেন থেকে ওয়ান প্লেনের ট্রান্সভার্স ওয়েভ, মাল্টিপল প্লেন থেকে ওয়ান প্লেনে কনভার্ট করা, মানে ওয়ান প্লেনের ওয়েভটাকে পাওয়াটাকে আমরা কি বলি, প্লেন পোলারাইজড ওয়েভ বলি, মানে এটাকে আমরা পোলারাইজেশন বলি, এই ঘটনাটাকে মাল্টিপল প্লেন থেকে সিঙ্গেল প্লেনে কী করা, কনভার্ট করা। ঠিক আছে নাকি? এরপরে এই পোলারাইজেশন ওয়েভের জন্যই আমরা একটা ল পড়ি, সেটা হচ্ছে মালুস ল। তো মালুস লর মেইন পয়েন্টটা আমি একটু আপনাদেরকে বুঝাই দিই, সেটা হচ্ছে এরকম, মালুস লয়ের ধরেন আপনার ভার্টিক্যালি পোলারাইজড এরকম একটা ওয়েভকে, অলরেডি সে পোলারাইজড ওয়েভ, ভার্টিক্যালি পোলারাইজড, তার জন্য আপনি একটা নতুন ফিল্টার দিচ্ছেন, যে ফিল্টারের ট্রান্সমিশন অ্যাক্সিস, মানে যেটা দিয়ে, যে অ্যাক্সিস দিয়ে ওয়েভটা বের হবে আর কি,
ট্রান্সমিশন অ্যাক্সিস যেটা ট্রান্সমিশন অ্যাক্সিসটা হচ্ছে এই অ্যাঙ্গেলে আছে, আমরা ইনসিডেন্ট প্লেনের সাথে আমরা বললাম থিটা অ্যাঙ্গেলে আছে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা সেটা মনে রাখেন, এই ট্রান্সমিশন অ্যাক্সিস দিয়ে ওয়েভ যখন বের হবে তখন বের হওয়ার পর তাদের ভাইব্রেশন প্লেনটাও কিন্তু ট্রান্সমিশন অ্যাক্সিসের প্লেনের মতো হয়ে যাবে যখন বের হবে তখন। যে প্লেনের ট্রান্সমিশন অ্যাক্সিস থাকবে যেরকম যে অ্যাঙ্গেলে, আপনার ভেতর থেকে বের হওয়ার পর ওটা দিয়ে পার করার পর আপনার ওয়েভেরও কী হবে, প্লেনটাও কি সেম হয়ে যাবে, প্যারালাল হয়ে যাবে ওরকম। ওকে, তারপরে মানুষ লটা একটু বুঝাই বলি। তাহলে আমরা বললাম দেখেন ইনসিডেন্ট যে ওয়েভটা তার ইন্টেন্সিটি ধরেন I0, এরপরে ট্রান্সমিশন অ্যাক্সিস দিয়ে বা ফিল্টার দিয়ে যখন বের হইলো তখন আমরা তার ইন্টেন্সিটি বললাম কত, I। তাহলে মানুষ বলতেছে দেখেন I এর সাথে I0 এর যে রিলেশনটা I=I0 cos স্কোয়ার থিটা। তা থিটা কোনটা তো বুঝছেন না, থিটা চেনাটা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম টাইম থিটাতেই কি স্টুডেন্টরা গন্ডগোল লাগাই ফেলে। তাহলে থিটা হচ্ছে দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ট্রান্সমিশন অ্যাক্সিস অ্যান্ড দ্য ইনসিডেন্ট প্লেন। ধরেন এখন যেখানে ইনসিডেন্ট প্লেন ছিল এখানে ওই ইনসিডেন্ট প্লেন ভার্টিক্যাল ছিল, এরপরে ট্রান্সমিশন অ্যাক্সিস দিলাম, ট্রান্সমিশন অ্যাক্সিস দিয়ে যাওয়ার পর প্লেনটা কী হয়ে গেলো, যেভাবে দেখালাম এরকম প্লেনটা, মানে এটাকে আবার একটা ফিল্টার দিচ্ছি এটার সামনে, আর একটা কি ফিল্টার দিচ্ছি, ধরেন ট্রান্সমিশন অ্যাক্সিস দিচ্ছি এরকম, এটার অ্যাঙ্গেল কত এখন থিটা। তাহলে আপনি ধরেন এটা যেটা নতুন যেটা বের হয়েছিল ট্রান্সমিশন অ্যাক্সিস বের হয়েছিল সেটা I ছিল, এখন এই ফিল্টারটি যখন পার হবে সেটা ধরেন I1। তাহলে I1 এর সাথে আপনি রিলেশন করতে পারবেন কার, I এর রিলেশনটা করতে পারবেন এখন মালুস ল দিয়ে। তাহলে আমরা বলতেছি এটা এই ট্রান্সমিশন অ্যাক্সিসের জন্য, ট্রান্সমিশন অ্যাক্সিস এটার জন্য হচ্ছে, এটা হচ্ছে ইনসিডেন্ট I, আর এটা হচ্ছে কি ট্রান্সমিটেডটা I1। তাহলে ট্রান্সমিটেডটা কীরকম হবে, আবার বারবার বলতেছি সেম প্লেনে হয়ে যাবে। ট্রান্সমিশন অ্যাক্সিস যে প্লেনে আপনার যেটা বের হবে, যেটা আপনার ইমার্জ করবে যে রেটা, সেটার প্লেনও কী হয়ে যাবে, সেম হয়ে যাবে। তাহলে এটার ইন্টেন্সিটি I1 আমরা বলতেছি I cos স্কোয়ার থিটা। তাহলে থিটা হচ্ছে কোনটা, থিটা হচ্ছে দ্য অ্যাঙ্গেল বিটুইন ইনসিডেন্ট প্লেন অ্যান্ড ট্রান্সমিশন অ্যাক্সিস। এরপরে যদি আমরা একদম ফাইনালি এখানে যদি একটু রিলেট করে দিতে চাই, এটার সাথে এটা রিলেশনটা যদি রিলেট করে দিতে চাই, তাহলে আমরা এখানে I কী পড়ছিলাম, এই আইটা এখান থেকে যেটা আসতেছিল সেটা হচ্ছে I=I0 cos স্কোয়ার থিটা। তাহলে এই থিটাটা ছিল কোনটা, আবার এই থিটা ছিল এই অ্যাঙ্গেলটা। তাহলে আমরা যদি এখন এই I এর জায়গায় এটা বসাই দিই এখানে, I=I0 cos স্কোয়ার থিটা ইন্টু কি cos স্কোয়ার থিটা। দুইটা থিটা কিন্তু ডিফারেন্ট, বুঝতে পারছি।